আপনাদের আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 27। রাত তখন প্রায় 8টার কাছাকাছি। রাইমা হাসপাতাল থেকে ফিরেছে 7টা 45-এ। হাত মুখ ধুয়ে সোজা ঢুকেছে রুমে। 2 বছর ছেলে রিহানকে তার বাবা নাফিস আহমেদের বুকে ঘুমাতে দেখে মিষ্টি এসে ওয়াশরুমে ঢুকে গেল। গোসল করে ভেজা চুল শুকিয়ে এসে বসেছে। ছেলের কপালে পরপর চুমু দিতেই নাফিস বলে, সব ভালোবাসা ছেলের জন্য বুঝি? রাইমা মিষ্টি এসে বলল, তোমার জন্য আছে কিছু, তবে আগে ছেলের জন্য। হ্যাঁ, তোমার ছেলে তো আমার ভালোবাসায় ভাগ বসাইছে। এমন কথা রাইমা ফিক করে হেসে ছেলেকে কোলে নিতেই কাজের মেয়েটি নক না করে ঝড়ের গতি রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, আপা, আপা গো, বাসায় ডাকাত আইসো গো আপা। রাইমা নাফিস চমকে উঠে বলল, কি? হ আপা, আমি হাসা কইতাছি, আপনারে খুঁজতেছে, আপনি পালাইয়া যান আপা। রাইমা আশ্চর্য হয়ে বলল, পালাবো কেন? দেখি সরো কে এসেছে দেখছি। আপা গো যাইয়েন না, ইয়া লম্বা কালো জামা কাপড় পরা লোকের হাতে বড় বড় গুলি। রাইমা কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে বাইরে বেরিয়ে আসে। রাইমা এসে কিছু বলার আগে একটা কার্ড তার হাতে ফোন ধরিয়ে দেয়। রাইমা আশ্চর্য হয়ে তাকায় ফোনের দিকে। কিছু বলার বা জিজ্ঞেস করার আগেই মুঠোফোন বেজে উঠল। সেখানে জল করছে বস নামটি। গার্ড রিসিভ করতে বলল। রাইমা রিসিভ করতে ভেসে আসে পরিচিত একটা কণ্ঠস্বর। রাইট নাও আমার গার্ডের সাথে হেলিকপ্টারে করে চলে আয়। আই নিড ইউর হেল্প। রাইট নাও মিস রাইট নাও, নয়তো তোর বর্ষ তুলে নিয়ে আসবো। রাইমা কিছু জিজ্ঞাসা করার আগে ফোন কেটে গেল। রাইমা হতবাক হয়ে তাকালো ফোনের দিকে। আশ্চর্য হয়ে বলল, তীব্র? নাপিস ততক্ষণে বেরিয়ে এসেছে ছেলে কোলে নিয়ে। রাইমার মুখে তীব্র নামটা শুনে চমকে উঠে বলল, তীব্র? রাইমা কিছুটা ভরকে গিয়ে বলে, আমাকে এখনই কোথাও যেতে বললো, মাঠে হেলিকপ্টার আছে। নাপিস আশ্চর্য হয়ে বলল, হেলিকপ্টার? রাইমা চিন্তিত মুখে বলল, হয়তো তীব্র কোনো বিপদে পড়েছে। নাফিসের ভুরু কুঁচকে গেল। তীব্র চৌধুরী আর বিপদ? আরে সে তো নিজে বিপদকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, তার সাথে কুস্তি খেলে। সে বিপদে, এটা মানা যায়? ভাববার বিষয়। সে বিপদে, নাকি তার জন্য অন্য কেউ বিপদে? নাফিসের ভাবনার মাঝেই একজন গার্ড বলে, ম্যাম, আর 6 মিনিট। আপনি না গেলে আপনার হাজবেন্ডকে তুলে নিয়ে যাওয়ার আদেশ আছে। রাইমা কিছুটা ভরকে গেল। সে ভেবেই নিল তীব্র বড় কোনো বিপদে পড়েছে। তাই দেরি না করে নাফিসকে বলে ওই পোশাকে তাদের সাথে গেল। এদিকে নাফিস স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলা তো যায় না, তীব্র চৌধুরী যা জিনিস, আর কিডন্যাপ করতে তো সে এক্সপার্ট। নাফিসের এখনো সে 4 বছর আগের ঘটনা মনে আছে। নাফিসের সাথে রাইমার সম্পর্ক ছিল 6 বছরের, সে ইন্টার থেকে সম্ভবত। নাফিস ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু রাইমা ছিল একজন মন্ত্রীর মেয়ে। রাইমার সাথে তার আকাশ পাতাল পার্থক্য হলেও দুজন দুজনকে খুব ভালোবাসতো, আর আজও খুব ভালোবাসে। রাইমা তখন মেডিকেলের শেষ বর্ষে। রাইমার বাবা বিয়ে ঠিক করেছে তখন এক মন্ত্রী ছেলের সাথে। রাইমার সাথে তার সম্পর্ক কিছুতেই মানবেন না তিনি। নাফিস তখন একটা ব্যাংকে কর্মরত ছিল। সমবয়সী হতে দুজনের কেউই ফিনান্সিং ভাবে নিজের পায়ে দাঁড়ায়নি। নাফিস সবে একটা চাকরিতে ঢুকেছে। নাফিস রাইমার বাবার কাছে গিয়ে অনেক বোঝায়, মিনতি করে, কিন্তু তিনি কিছুতেই মেয়েকে গরিব করে তার সাথে বিয়ে দেবে না। এরপর ক্ষমতার জোরে তার চাকরিও বাতিল করে দেয়, আর রাইমাকে হুমকি দেয়, বিয়ে না করলে নাফিস আর তার পরিবারকে মেরে ফেলবে। নাফিস রাইমার বাবার হুমকিতে তখন মা বোনকে নিয়ে গ্রামে উঠে গিয়েছে। ছোট বোন আর মাকে মেরে ফেলার হুমকি দেয় রাইমার বাবা। নাফিস সেদিন বুঝেছিল ক্ষমতা কি। মা আর ছোট বোন ছাড়া তার কেউ ছিল না। নাফিসের তাই ওদের কথা ভেবে নিজের জানকে কুরবানি দিয়ে ফিরে এসেছিল গ্রামে। রাইমার বিয়ের দিন কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল নাফিস। ওই দিনটার পর তার তিলে তিলে করা ভালোবাসার মানুষটা হয়ে যাবে অন্যের, তাই ভাবতেই শতখানা টুকরো হয়ে যায় তার হৃদয়। তাই ঘুমের ওষুধ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। কিন্তু সে তো আর জানতো না তার জীবনে ফেরেশতার মতো হাজির হবে তীব্র চৌধুরী। সেদিন নাফিস ছিল বেহুশ, তবে ঘুমের মধ্যে নাফিসের মনে হচ্ছিল ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ পিট করে খুলতে বুঝতে পারে তাকে পুরো পানিতে ডুবিয়ে রেখেছে। নাফিস শ্বাস নেওয়ার জন্য ছটফট করতেই তাকে বের করা হয় পানির মধ্যে থেকে। নাফিস শ্বাস নিতে নিতে পিট করে তাকালো আশেপাশে। সে কোথায় এটা বুঝতে বেশ সময় লাগলো তার। ঘুমে টুলুমুলো চোখে বোন নাফিসা আর মায়ের কান্দার শব্দে ততক্ষণে মস্তিষ্ক সচল হলো। টেনে চোখ খুলে তাকাতেই বোন নাফিসা কেঁদে কেঁদে বলল, ভাইয়া, আমাদেরকে কিডন্যাপ করে তুলে এনেছে এরা, আমাদের বাঁচাও। নাফিসের মস্তিষ্ক তখনও পুরোপুরি সচল না। ঠিক তখনই ভেসে এলো কারো ভরাট কণ্ঠে বলা কথা, এই লাবিব, এই হাদাটাকে বিয়ের সাথে রেডি কর। শালা বালের ভালোবাসা, ভালোবাসা মাই ফুট। একজন ঘুমের ওষুধ খেয়ে মরতেছে আর অন্যজন, ছ্যাঃ বাল। নাফিস এমন কথায় চোখ তুলে তাকালো।
নীল চোখযুক্ত রাগে গজগজ করে থাকা শক্তিশালী সুদর্শন যুবকের দিকে। আশ্চর্য হলো সত্য, নাফিস সেদিন হাঁ করে তাকিয়েছিল তীব্রর দিকে। তীব্রকে তার সেই মুহূর্তে সাদা কোরিয়ান নায়কের মতো লাগলো। বয়স হয়তো তার সমান বা ছোটই হবে, তবে জিম করা বডি ফিটনেস, উচ্চতার অধিক সুদর্শন হওয়ায় নজর আটকে গেল। নাফিসের হুঁশ ফিরল নাফিসার কান্না দেখে। নাফিস তীব্র থেকে দৃষ্টি সরিয়ে বোনের দিকে তাকালো। স্কুল ড্রেস পরনে তার পাশে বসে কাঁদছে বোন নাফিসা। নাফিসার কান্না দেখে বোনকে আগলে এলো সে। মৃদু স্বরে জানতে চাইল সে, এখানে কিভাবে কি হলো? নাফিসা কেঁদে কেঁদে বলল, সে আর ওর বান্ধবী স্কুল শেষে ফুসকে খেয়ে ফিরছিল। হুট করে কয়েকটা গাড়ি কোথা থেকে এসে তাদের ঘিরে ধরলো। দুজন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো, কারণ যারা ঘিরে ধরেছে তাদের সবার হাতে বন্দুক ছিল। দুজন তখন স্কুলের পড়া ছোট মানুষ। তখন ওদের মাঝে একজন বলল, তোমাদের মাঝে নাফিসের বোনকে? নাফিসা ঘাবড়ে গিয়ে খামছে ধরলো বান্ধবীকে। নাফিসা জানে তার ভাইয়ের প্রেমিকের বাবা তাদেরকে মেরে ফেলতে চায়। ছোট নাফিসা ধরেই নিল এরাই তারা। ভয়ে ভয়ে নাফিসা কিছু বলার আগেই পাশ থেকে মেয়েটা মানে নাফিসার ফ্রেন্ড বলে, আমি নাফিসা, আমাকে মেরে ফেলুন, ওকে ছেড়ে দিন। নাফিসা চমকে উঠে তাকালো প্রিয় বান্ধবীর দিকে। সে সবটা বলেছে তাকে, আর আজ তাকে বাঁচাতে নিজেকে কুরবান করছে। নাফিসা বলল তখন, মিথ্যা বলছিস কেন? আমি নাফিসা। না না, আমি নাফিসা। কথাটা বলে ফিসফিস করে বলল, ওরা তোকে মেরে ফেলবে না আপু, তার চেয়ে আমাকে মেরে ফেলুক, আমার তো আর কেউ। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? জলদি তুলে আন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল দেখছিস? লাভে হকচকিয়ে বলে, বস, মানে মেয়ে দুটো নিজেকে নাফিসা মানে নাফিসের বোন দাবি করছে। কি করবো বস? মেরে দে, দুজনকে মেরে দে, আপদ বিদায় হোক। পিছন থেকে কারো এমন কথায় মেয়েটি ভয়ে ভয়ে বলল, ওরে মারবেন না ভাইয়া প্লিজ, আমাকে মেরে ফেলুন। আমি বলছি তো আমি নাফিসা। তবে মারার আগে আমি একটা কথা বলতে চাই, ভালোবাসা কোনো অন্যায় না। নাফিস ভাইয়া রাইমা আপুকে ভালোবাসে, এতে কোনো অন্যায় নেই। কিন্তু আপনারা ওদের দুজনকে এভাবে আলাদা করে কখনো ভালো থাকবেন না। এত বড় পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ ভালোবাসা পায়। এই মেয়ে, এই তোর ভাষণ শুনতে চেয়েছি আমি, আমাকে একদম ভালোবাসা জ্ঞান দিবি না। এইটুকু মানুষ, এত ভালোবাসা বুঝিস? কয়টারে ধরে এই বসে নিজেকে বিলাইছিস, শালার ভালোবাসার কথা বলিস? ছোট মানুষ ছোট থাক, নয়তো মুখের থেকে হাত চলবে বেশি দেখিস। মেয়েটি ভয়ে ভয়ে অবুঝ গলায় বলল, বিলোবো কেন? ভালোবাসাকে বিলানো যায়? এটা কি মসজিদে পাওয়া ফ্রি লাড্ডু নাকি? এই চুপ, বেশি কথা বললে পেছন থেকে সব কটা বুলেট গেঁথে দেব। এই লাবিব, যা করার জলদি কর, নয়তো দুজনটাকে মেরে দে। তীব্রর কথায় পাংশুটির মুখে গুলি তাক করতেই মেয়েটি নাফিসের হাত ধরে দৌড় দিল। কিন্তু কয়েক কদম যেতেই একটা শক্তপোক্ত হাত মেয়েটার হাত ধরে ফেললো। মেয়েটি ভয়ে নাফিসের হাত ছেড়ে বলল, নাফু পালা। নাফিসা ভয় আতঙ্কে কয়েক কদম এগোতেই গুলির শব্দ থেমে যায়। পিছনে ফিরতে দেখে প্রাণপ্রিয় বান্ধবী ঢলে পড়ছে। নাফিসা চিৎকার করে বলে, রু। রু নামের মেয়েটা ঝুলে আছে এক প্রকার, কারণ তখনও তীব্র শক্ত করে ধরে আছে মেয়েটার ডান হাত। নাফিসা কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, রুকে ছেড়ে দিন ভাইয়া, ও আমার বান্ধবী রু। আমি নাফিসা, আমি। নাফিসা কাঁদতে কাঁদতে প্রিয় বান্ধবীকে বারবার ডাকছে, এই রু, এই রু, উঠ না। মরার মতো নাফিসার কান্না শুনে রেগে কড়া গড়ায় বলল, এই মরার মতো কাঁদছিস কেন? মরছে ও, ও শুধু বেহুশ হয়েছে ভয়ে। বালের সাহস দেখানো শেষ? বলে রেগে এতক্ষণ পর তাকালো ঝুলন্ত রু নামের মেয়েটার দিকে। কাঁধে স্কুল ব্যাগ সহ ঝুলে আছে মেয়েটা। ঝুলন্ত রুকে কিছুক্ষণ দেখে তীব্র জোর হাতে টান দিতেই ছিটকে এসে পড়লো তীব্রর বাহুতে। তীব্র চোখ মুখ শক্ত করে ধাক্কা দিয়ে যাবে তার আগে নাফিসা চেঁচিয়ে বলল, ভাইয়া ওকে ধাক্কা দেবে না প্লিজ, একটু কষ্ট করে ধরে রাখুন, ও ব্যথা পাবে। কিন্তু তীব্রকে আর সেই কথা শুনে নিজের থেকে আলাদা করার জন্য যেই ধাক্কা দিয়ে যাবে অমনি পাশ থেকে লাবিব বলল, বস, রাইমা ম্যাম হাতে রক কেটে ফেলছে। তীব্র বিরক্ত হয়ে আনমনে এক হাতে জড়িয়ে ধরল রুয়ের কোমর ব্যালেন্স রাখার জন্য। রুয়ের ছোট্ট দেহখানা তীব্র গায়ে পড়ার সাথে সাথে তীব্রর ভুরু কুচকে গেল। তীব্র কি মনে করে ধরে রাখা মেয়ের কোমর ছেড়ে দিতেই রু নামক মেয়েটা পড়ে গেল নিচে। তীব্র অদ্ভুতভাবে মেয়েটার দিকে কিছু সময় তাকিয়ে লাবিবের উদ্দেশ্যে বলল, লেডি গার্ড দিয়ে মেয়েটাকে বাড়ি দিয়ে আয়, খবরদার যদি কোনো পুরুষ ওকে ছুঁয়েছে তো। লাবিব আশ্চর্য হয়ে তাকালো পড়ে থাকা নিথর মেয়েটার দিকে। কফি কালার বোরখা পরনে ছোট একটা মেয়ে, কিসে হবে 6 অথবা 7-এ পড়ে হয়তো। মুখে মাস্ক পরা আছে, চোখ বন্ধ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। তোকে হাববার মতো হাঁ করে তাকিয়ে থাকতে বলেছি? জলদি নাফিসের বোনকে তুলে নিয়ে আয়। বলেই নিজের গাড়িতে বসতেই গাড়ি ধীরে ধীরে আড়াল হয়ে গেল। লাবিব বসের কথা অনুযায়ী
কাজ করে নাফিসাকে নিয়ে ফিরল। পথিমধ্যে মেয়েটা মরা কান্না তাকে বিরক্ত করলেও কিছু বলল না। নাফিস সবকিছু শুনে কিছু বলার আগে দুজন ছেলে এসে নাফিসকে পাঞ্জাবে পরে দিল। হতভম্ব নাফিস অবাক হয়ে দেখে গেল সবটা। এরপর গাড়িতে তুলে নিয়ে আসলো রাইমাদের বাড়ি। হতভম্ব হয়ে যাওয়া নাফিস তখনও বুঝলো না কিছু। চারদিকে লোকজন, কিন্তু একদম স্তব্ধ পরিবেশ। স্টেজে চোখ যেতে দেখলো কারো গায়ে হেলান দিয়ে বধূবেশে বসে আছে তার প্রাণপ্রিয়া মেয়েটি। বিয়ের বাড়ি এমন অবস্থা দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সে। সাহেব বিয়ে শুরু করেন। হতভম্ব নাফিস আরো হতভম্ব হলো যখন কাজের মুখে বরের জায়গায় তার নাম শুনলো। একটা মেয়ে এগিয়ে এসে নাফিসের হাত ধরে টেনে নিয়ে এলো রাইমার কাছে। রাইমাকে ধরে বসা মহিলাটি উঠে তাকে বসার জায়গা করে দিল। নাফিস খেয়াল করলো হাতে ব্যান্ডেজ করা রাইমার দিকে। বুকের ভিতর স্যাত করে উঠল। লোক সমাগম ভুলে শক্ত করে জড়িয়ে ধরল রাইমাকে। রাইমা দুর্বল শরীর নিয়ে কেঁদে উঠল। এরপর বিয়ে শেষ হতেই তীব্র এসে দাঁড়ালো মন্ত্রী নবাব খানের সামনাসামনি। তীব্রকে দেখে মন্ত্রী কিছুটা ঘাবড়ে গেল। তীব্র একটা চেয়ারে বসে বলল, ইন ফিউচার আপনি যদি ওদের মধ্যে ঢুকে ভিলেন হওয়ার চেষ্টা করেন তো আমি ভুলে যাব আপনি আমার বন্ধুর বাবা। ইউ নো হু আই এম, তীব্র চৌধুরী। ভিলেনের চেয়েও বড় ভিলেন আমি। কথাটুকু শেষ করে তীব্র এবার উঠতে উঠতে বলে, তাছাড়া আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না, আশা করছি মনে রাখবেন। মন্ত্রী নবাব খান এমন শান্ত হুমকি শুনে কিছু বলার সাহস পায় না। কথায় আছে, পোলা তো নয় যেন আগুনের গোলা। আসলেও তাই। এতটুকু বয়সে যদি এত পাওয়ার এই ছেলের থাকে, তবে ধন্যাঢ্য চৌধুরী বাড়ির ছেলে তীব্র চৌধুরী। টাকা আর পাওয়ার সম্পর্কে ধারণা আছে তার, তাই আর কিছু বলার সাহস করলো না। তাছাড়া তীব্র চৌধুরী সম্পর্কে যা শুনেছিল আজ নিজের চোখে দেখে নিল। পুরো বিয়ে বাড়ি তার তাণ্ডবে স্তব্ধ হয়ে আছে। বাড়ি শুদ্ধ মানুষজন, অথচ সবাই নিশ্চুপ। তীব্র বিরক্ত হয়ে এগিয়ে গেল রাইমার দিকে। রাইমা নাফিসের গায়ে হেলান দিয়ে বসে আছে। হাতের কাটার রক্তক্ষরণ হয়েছে অনেক, শরীর বেশ দুর্বল। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ছুটে আসে মীর। এই তোর বিয়ে শেষ? রাইমা সহ সবাই অবাক হয়ে তাকালো পাঞ্জাবি পরা সুদর্শন মীর আলীর দিকে। মীর হাঁপাতে হাঁপাতে বলল, থাম থাম, আমি একটু দম নিয়ে নেই। কাজী কই? কাজী সাহেব ভয় ভয় বলল, আমি এখানে বাবা। মীর আশেপাশে তাকিয়ে দেখতে পেল পিছনে কাচুমুচু মুখে বসে আছে কাজী। মীর হেসে বলল, বিয়ে শুরু করেন। কার বিয়ে বাবা? কেন? এই যে বর্ব বসে আছে। বিয়ে তো শেষ। কি? এই তুই আমাকে ছাড়া বিয়ে করে নিলি? রাইমা ক্লান্ত গলায় বলল, তুই যেহেতু আমার বর না, তাই তোকে ছাড়াই বিয়ে করেছি। শালার বন্ধুত্ব বলে কিছু আছে? এই তীব্র বলে আশেপাশে তাকাতেই অবাক হলো। প্রায় সবাই তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তীব্রর লোকজন। মীর অবাক হলেও বিড়বিড় করে বলল, সে একখানা বন্ধু বাপরে। মানুষ এই বসে প্রেম করে আর এই ক্ষমতা লড়াই করে। তো লে এবার বিদায় হ, বিয়ের ভাগ্যে নাই। রাইমা মিষ্টি আসলো। তিনজন তিন জায়গায় আজ। কয়েক বছর কেটে গেছে, কিন্তু বন্ধুত্ব ঠিকই আছে। নাফিস সেদিন অবাক হয়ে দেখেছিল এমন বন্ধুত্ব। সে কখনো ভাবেনি তীব্র চৌধুরী স্বয়ং তাদের সাহায্য করবে। বিয়ে হতে ওরা গিয়ে ওঠে তীব্রর বাসায়, কিন্তু সেটা চৌধুরী বাড়ি না। এরপর কিছুদিন থেকে মা রাইমা আর বোনকে নিয়ে পাড়ি জমায় ঢাকা থেকে রাজশাহী মামার কাছে। সেখান থেকে ছোট একটা চাকরি করে কোনো মতো সামলে নেয় জীবনটা। যদিও তীব্র সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আর সাহায্য নেয়নি তারা। তীব্রের এই সাহায্য প্রতিদিন কখনো দিতে পারবে না। এরপর ধীরে ধীরে সবটা ঠিক হয়। গ্রামের জমি বিক্রি করে আবারও ঢাকায় ব্যাক করে সেখানে একটা ফ্ল্যাট কিনে। তার চাকরি হয় ব্যাংকে, অফিসার পদে। রাইমারও চাকরি হয় ডাক্তার হিসেবে বেসরকারি মেডিকেলে। নাফিসার পড়াশোনার জন্য মা রাজশাহীতে থেকে যান। এরপর তাদের জীবন আলো করে আসে তাদের ছেলে। এই তো চলছে জীবন। নাফিস ভাবনা থেকে বেরিয়ে আসে রিহানের কান্নার শব্দে। ছেলেকে সামলাতে সামলাতে ওর খাবার তৈরি করে নেয়। হেলিকপ্টার আওয়াজ তুলে 7 মিনিটে পৌঁছলো ফুলতুলি গ্রামের খোলা মাঠে। সেখানে মীর আগে থেকে উপস্থিত। হেলিকপ্টার থেকে নেমে আসে রাইমা। রাইমাকে দেখে মীর এগিয়ে গেল। সবটা জানাতে জানাতে গাড়িতে করে 2 মিনিটে চলে এলো মির্জা বাড়িতে। রাইমা সবটা শুনে স্তব্ধ হয়েছিল, শুধু কোনো কিছু বলেনি। গাড়ি থেকে নেমে মির্জা বাড়ির ভেতরে যেতে মধুমেয়ের রূপে তীব্রকে দেখে রাইমা কিছুটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এলো। এটা তীব্র? তা এমন বেশি? তীব্র রাইমাকে এভাবে তাকাতে দেখে এগিয়ে এসে মৃদু গলায় বিরক্ত নিয়ে বলল, বালের মতো তাকিয়ে আছিস কেন? শোন, রাতে বউয়ের আশেপাশে কেউ যেন না থাকে, সেই ব্যবস্থা করে যাবে। কথাটুকু শেষ করে বেরিয়ে গেল তীব্র। মা এখনো হতভম্ব, অবাক। বেচারি অধিক শক্তি মাথা ঘুরে উঠল। এসব মানা যায়? এটা তীব্র? মাই আল্লাহ। এরপর রাইমার এদিকে চেক আপ করে। জ্বরে কাহিল মেটা।
মায়াবী মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। জ্বরের তোপে মেয়েটার অবস্থা নাজেহাল। তাড়াতাড়ি ইঞ্জেকশন পুশ করে রাইমা। তীব্র বিয়ে করেছে নাফিস। ও, পরক্ষণে এই কি কি বললে? বিয়ে আর তীব্র চৌধুরী? রাইমা এসে সবটা বলতেই নাফিসও খানিকটা শকড হয়ে গেল। একটা ছবি তো আনতে পারতে। তোমার কথা শুনে আসলে দেখতে ইচ্ছে করছে সে কে। তবে যাই বলো, পাগলা ঘোড়ার লাগাম টানতে এমন একজনকে দরকার ছিল। রাইমা কিছু বলল না, সে এখনো শকড।